এরশাদ যদি বিশ্ব বেহায়া হয়, তাহলে আজকের যারা ক্ষমতায় আছেন বিশ্ব বেহায়ার উপরে যদি কিছু থাকে তারা সেটা। মোস্তাক যিনি ওইভাবে গুরুতর অসুস্থ ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে। আমার বলতে লজ্জা হচ্ছে, রমনা জোনের এডিসি হারুন সাহেব নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেদিন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কি নির্মমভাবে পিটিয়েছে তিনি। আমি ডাকসুর ভিপি হিসেবে বলছি, এই এডিসি হারুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবঞ্চিত ঘোষণা করছি। কারণ এই হারুন কোনো পুলিশ কর্মকর্তা হিসেবে আচরণ করছে না, তিনি ছাত্রলীগের গুন্ডা হিসেবে ভূমিকা নিচ্ছেন। ছাত্রলীগকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের একটা লাইসেন্স দেওয়ার জন্য একটা কলঙ্কিত ডাকসু নির্বাচন কিভাবে করা যায়, কিভাবে ছাত্রলীগকে জেতানো যায়, সেভাবে তারা কাজ করেছে এবং ডাকসু নির্বাচনটা তারা সেভাবেই করেছে। জাতীয় নির্বাচনে এই ভোট ডাকাতির নির্বাচনকে যেই 1100 শিক্ষক সংখ্যাগরিষ্ঠ অভূতপূর্ব বিজয় হিসেবে আখ্যায়িত করতে পারে, সেই শিক্ষকদের কাছ থেকে একটা সুষ্ঠু ডাকসু নির্বাচন হবে, এটা তো কখনোই আশা করা যায় না। কাজেই তারা তাই করেছে। তো আবার যাতে আমরা যদি ভিন্ন মতের কেউ এসে পড়ে ডাকসু তখন যদি ফাংশন করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো ঝামেলায় পড়বে। কারণ তারা এতদিন এই যে নিয়োগ বলেন, টেন্ডার বলেন, এগুলো ছাত্রলীগকে একটা পার্সেন্টেজ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা একটা পার্সেন্টেজ নিয়ে ভাগ বাটোয়ারা করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। সেখানে সাধারণ শিক্ষার্থীদের একটা প্রতিনিধি চলে আসলে তাদের সাথে তো ভাগ বাটোয়ারায় মিলবে না, কেউ ভাগ বাটোয়ারা খেতে চাবেন না। কাজে সেই ক্ষেত্রে তারা ডাকসুর পূর্বের গঠনতন্ত্র সংশোধন করে এই ডাকসুকে আসলে যেন ফাংশন না করতে পারে, সেজন্য এটার আপনার ম্যাথকে মানে শেষ করে দেওয়ার একটা বিধান যুক্ত করেছে। আমি ব্যক্তিগতভাবে ডাকসুর ভিপি পরিচয় দিতে চাই না, কারণ আমি একবার হলেও বলবে ভিপি, দুইবার হলেও ডাকসুর ভিপি বলবে। কিন্তু আমি মনে করি পরবর্তী আরেকটা ডাকসু না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই দাবিতে কথা বলা, ফাইট করা আমার এবং ওই সংসদের দায়িত্ব পালনকারী পুরো বডির নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে এখানে দাঁড়িয়েছি। যখন টিএসসি থেকে আমার ছাত্র ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, যখন শাহবাগ থানার সামনে তাদেরকে বেদম মারধর করা হয়, তখন আর চুপ থাকতে পারি না। আপনারা দেখেছেন লেখক মোস্তাক আহমেদের যে কারাগারে মৃত্যুর পরে বিভিন্ন সময় ধারাবাহিক বেশ প্রোগ্রাম করে আসলে ক্লান্ত, প্রোগ্রাম করার শক্তি নাই। তারপরেও যখন মনে হয়েছে যে চিন্তা করেন একটা টিএসসির মতো জায়গা থেকে পুলিশ ছাত্রদেরকে তুলে নিয়ে যায় বিনা ওয়ারেন্টে, বিনা মামলায়, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভিসি প্রক্টর মহোদয় তাদের ওইভাবে কোনো কার্যকর ভূমিকা দেখি না। বন্ধুগণ, নিম গাছ লাগাইয়া আঙ্গুর ফল আশা করলে তো হবে না। কারণ যেই প্রক্টর ঢাকার মেয়র ফজলেনুর তাপসের পক্ষে নৌকায় ভোট চায়, সেই প্রক্টরের কাছ থেকে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলভ আচরণ কিভাবে আশা করেন? যেই ভাইস চ্যান্সেলর ছাত্রদেরকে জঙ্গি, তালেবান, মোল্লা ওমরের সাথে তুলনা করে বক্তব্য দেয়, যার কাছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বলতে 10 টাকায় চা, সব সমুচা বলতে বুঝায়, তার কাছ থেকে আর আপনারা কি শিক্ষক সুলভ আচরণ করবেন? আমি ডাকসুর নির্বাচিত ভিপি বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা ছাত্রলীগের গুন্ডাদের হাতে আহত হয়েছিলাম। উনি আমাকে একটাবার ফোন করে সান্ত্বনা পর্যন্ত দেন নাই, কারণ তিনি তো মনে করেন না যে আসলে তিনি ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। তিনি মনে করেন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করার জন্য প্রত্যেকটা প্রোগ্রামে শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের দালালি করার জন্য, চাটুকারি করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। এবং তারা তাই করে। আপনার যেটা বলে স্থানকাল পাত্র নাই, যেখানেই যান দেখবেন ওই ইতিহাস এবং আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর বন্দনা। বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের মুক্তি সংগ্রামের একজন মহানায়ক, আমরা তাকে স্মরণ করি, কিন্তু নামাজে দাঁড়াইয়ে তো আর বঙ্গবন্ধুর কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে যাইও কি বঙ্গবন্ধুর কথা আমাদের বলতে হবে? এটা হচ্ছে অতি উৎসাহী যারা সব জায়গায় বঙ্গবন্ধুকে নিয়ে আসে। যেমন আমরা দেখেছি না, শিক্ষা মন্ত্রণালয়ের টিস্যুর বক্সে
বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে। পাবলিক টয়লেটের উপরেও সাইনবোর্ড দেয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি দিয়ে। কাজে এরা তো অতি উৎসাহী, ধান্দাবাজির জন্য এগুলো করে। কাজে এই যে যারা কোনো স্থানকাল পাত্র নাই, সব জায়গায় দলের বন্দনা এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার নামে বন্দনা, তারা তো এই চাটুকারিতা এবং লেজুর ভিত্তি করেই এই পর্যন্ত এসেছে। আজকে আমার পূর্বের সহযোদ্ধা বলেছেন, আসম আব্দুর রব ভাই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী। আজকের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এক একজন নিজের মতো করে ইতিহাস রচনা করতে চান। মুক্তিযুদ্ধের ক্রেডিটকে আওয়ামী লীগ ছিনতাই করে নিজেদের দলীয় সম্পত্তি বানাতে চায়। ভুলে গেলে চলবে না, জাতীয় নেতৃবৃন্দের চেয়ে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তখন এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বা এই মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। বঙ্গবন্ধুর ভাষণ হয়েছিল 7ই মার্চ, 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে এই অপরাজেয় বাংলার পাদদেশে তখন লাখো লাখো ছাত্র জনতার উপস্থিতি সেদিন আসম আব্দুর রবরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। অথচ এই আওয়ামী লীগের ইতিহাসে আসম আব্দুর রবের কথা নাই। এই আওয়ামী লীগের ইতিহাসে স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজের কথা নাই। যে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য ছাত্র নেতারা নিউক্লিয়াস গঠন করেছিল, নিউক্লিয়াসের অন্যতম মহানায়ক এই আওয়ামী লীগের ইতিহাসে সিরাজুল ইসলাম দাদা ভাইয়ের নাম নাই। আওয়ামী লীগের ইতিহাসে নাম নাই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নাম নাই। আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধকে একটি সাইনবোর্ড বানাচ্ছে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। কাজে আমাদেরকে সেই ধান্দাবাজদের মুখোশ উন্মোচন করে প্রকৃত মুক্তি সংগ্রামের ইতিহাসকে সামনে আনতে হবে। যেটা আমরা বলছিলাম যে আসম আব্দুর রব ভাইয়ের শরীরটা ভালো না, কিছুদিন আগে দেখা করতে গিয়েছিলাম, তিনি বলছিলেন নূর যে ৭১-এর আগে ওই সময় পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আব্দুল মতিন চৌধুরী, তাকে ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামের জন্য ছাত্ররা আন্দোলন সংগ্রাম করছে, সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকবে। তিনি বলেছিলেন যে সেনাবাহিনী ঢুকবে না, যদি ঢুকে আমার বিএনসিসির ছেলে মেয়েরা কিন্তু তাদেরকে প্রতিহত করবে। ঢোকে নাই। বিচারপতি আবু সাইদ চৌধুরী ৭১ সালে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। লন্ডনে বসে তিনি যখন শুনলেন তার ছাত্রদের উপরে গুলি করা হয়েছে, তার ছাত্ররা নিহত হয়েছে, তিনি তৎকালীন পাকিস্তান হাই কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলি চলেছে, আমার ছাত্ররা মারা গিয়েছে, আমি আর দায়িত্ব পালন করতে পারি না। আর বর্তমানে কারা ভিসি হচ্ছেন, কারা প্রক্টর হচ্ছেন? শ্রমিক লীগের নেতাদের সুপারিশ নিয়ে ভিসি হচ্ছেন। একসময় সিনিয়র অধ্যাপকরাই বলেন যে একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পায়ের নিচে পড়ে থাকতো রাজনীতিবিদরা, ধুলো নিত এমপি মন্ত্রী হওয়ার জন্য। এটা আজকের দুর্ভাগ্য। আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমপি মন্ত্রীদের ধুলা নিতে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ পদবিতে আসার জন্য। কাজে এই সরকার, এই বিনা ভোটের সরকার এই জাতির যে কতটুকু ক্ষতি করেছে, এই জাতির যে কতটুকু সর্বনাশ করেছে, সেটি বন্ধুগণ বলে বোঝানো যাবে না আসলে এই অল্প সময়ের মধ্যে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন কে? নাজমুল হোসেন কলিমুল্লাহ, যিনি আপনার মানে হচ্ছে 365 দিনের মধ্যে মানে 300 দিনই তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের জন্য বাংলো আছে। পাবনার ভিসি দেখেছি সেটা নাকি ভাড়া দেয়, এরকম অভিযোগ এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? ফারজানা ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রলীগের সাথে মিলেমিশে উন্নয়নের ভাগ বাটোয়ারা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসির চরিত্র দেখলাম আমরা কি? ছাত্রীকে জিজ্ঞেস করছেন তোমার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করো বিশ্ববিদ্যালয়ের কাজ কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? নিজের জামাতা মেয়েকে নিয়োগ দিতে আপনার সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করছে। বন্ধুগণ, কয়েকটা ভাইস চ্যান্সেলরের কুকীর্তির কথা বললাম। 16 জন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছে, উন্নয়নের ক্ষেত্রে পছন্দের ঠিকাদারকে তারা কাজ দিয়েছে, এইভাবে তারা রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছে, ক্ষমতার অপব্যবহার করছে। বন্ধুগণ, আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরা, চিন্তা করেন, খুব কষ্টে বুকটা ফেটে যায়। এই দেশের মানুষের সর্বশেষ
আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন জাতি সংকটে পড়ে, এই দেশের মানুষ, এই দেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছে। আমাদের একজন ছাত্রনেতা বলেছেন 111-এর সময় আপনি দেখেন, এই যে আমাদের বর্তমান ভিসি স্যার তো রাজপথে বেশ সরব ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হারুন স্যার, কলা অনুষদের সাবেক ডিন সজরুল আমিন সহ অনেকেই তো সেদিন রাজপথে নেমেছিলেন। আর আজকে সেই 14 সালের পর থেকে এদেশে একটা অগণতান্ত্রিক সরকার বিদেশি অপশক্তির প্রশ্রয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। চায়নার মতো এদেশেও, চায়না তো কমিউনিজম কায়েম করেছে, এদেশে একদলীয় শাসনতন্ত্র কায়েম করার একটা অপচেষ্টা চলছে। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আজকে আমরা 111-এর মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে রাজপথে নেমে আসতে দেখি না। আজকে আমরা দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এরকম কোনো চিত্র আমরা আজকে চিত্রশিল্পীদের অঙ্কনে আমরা দেখতে পাই না, কোনো কার্টুনিস্টের, যেটা আমাদের কামরুল হাসানের মতো শিল্পী এরশাদকে ইন্ডিকেট করে এঁকেছিলেন যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আমি বলতে চাই যে এরশাদ যদি বিশ্ব বেহায়া হয়, তাহলে আজকের যারা ক্ষমতায় আছেন বিশ্ব বেহায়ার উপরে যদি কিছু থাকে তারা সেটা। কিন্তু আজকে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীদের সাংস্কৃতিক সেই প্রতিবাদ নাই, যে কারণে আজকে কারাগারের মতো জায়গায় ম্যাজিস্ট্রেট হেফাজতে একজন লেখককে মৃত্যুবরণ করতে হয়েছে। আপনারা সবাই জানেছেন, শুনেছেন, মোস্তাক যেই মানসিকতার মানুষ, যিনি ওইভাবে গুরুতর অসুস্থ ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ বসে আমরা কথা বলছি না, আন্তর্জাতিক 13টি দেশ বিবৃতি দিয়েছে যে মোস্তাক হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনও বলেছে। কাজে আমরা সরকারকে বলতে চাই, আপনারা যা করছেন আপনারা আর টিকতে পারবেন না, গায়ের জোর করে হলে টিকতে পারবেন না। কিন্তু আপনাদের দুর্ভাগ্য যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেননি। আইয়ুব খানের বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করেছিল, কিন্তু আওয়ামী লীগ আজকে দেশে ফ্যাসিজম কায়েম করছে, তারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে আন্দোলন করেছিল, কিন্তু দুর্ভাগ্য আজকের আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নিচ্ছেন না। তারা দেখছে না জনগণ কিন্তু রাজপথে নেমে আসছে। এই যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, আজকে দেখেন পুলিশ কি ভূমিকা অবতীর্ণ হয়েছে। পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কারণ আমার একটা প্রশ্ন যে আসলে পুলিশ কি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ? আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে যাবে, সময়ের সাথে অনেকে বিলীন হয়ে যাবে, কিন্তু আপনারা তো চাকরিতে যেদিন ঢুকেছেন সেদিন থেকে রিটায়ার্ডের আগ পর্যন্ত আপনারা তো সরকারি কর্মচারী, কর্মকর্তা হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনারা কেন ছাত্রলীগ, যুবলীগের মতো ভূমিকা অবতীর্ণ হচ্ছেন? আপনাদের বিবেককে একবার প্রশ্ন করেছেন? আজকে এই অঞ্চলের, আমি এর আগেও বলেছি, আমার বলতে লজ্জা হচ্ছে, রমনা জোনের এডিসি হারুন সাহেব নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেদিন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কি নির্মমভাবে পিটিয়েছে তিনি। আমি ডাকসুর ভিপি হিসেবে বলছি, এই এডিসি হারুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। কারণ এই হারুন কোনো পুলিশ কর্মকর্তা হিসেবে আচরণ করছে না, তিনি ছাত্রলীগের গুন্ডা হিসেবে ভূমিকা নিচ্ছেন। প্রেস ক্লাব, প্রশাসন জবাব চায়, ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন, আমরা বলেছি বারবার, পুলিশ তো জনগণের বন্ধু, পুলিশ তো আমাদের নিরাপত্তার জন্যই নিয়োজিত রয়েছে। কিন্তু কিছু কিছু পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি। তাদের ভূমিকা কি? তেজগাঁও অঞ্চলের আলোচিত পুলিশ কর্মকর্তা, কুখ্যাত পুলিশ কর্মকর্তা, এখনো দায়িত্ব পালন করছেন উপ পুলিশ কমিশনার হিসেবে হারুন সাহেব, আরেক হারুন। তিনি দেখেছেন বিরোধী দলীয় একজন চিফ হুইপকে কিভাবে সেদিন সন্ত্রাসের মতো বেধড়ক পিটিয়েছিল। তারপরে কি হয়েছে? হারুনের প্রমোশন হয়েছে। তো আজকের এই জুনিয়র হারুনও দেখেছে যে বিরোধী দল ভিন্নমত মাইরা প্রমোশন পাওয়া গেছে, কাজে তিনি এখন প্রমোশনের ধান্দায় সরকারের অ্যাটেনশন ড্র করার জন্য তিনি এখন আকাম কুকাম করে যাচ্ছেন। ছাত্রদের মারছেন, নারীদের লাঞ্ছনা করছেন, সমস্ত আন্দোলন সংগ্রামে তিনি অমানসিক আচরণ করছেন আন্দোলনকারীদের। আমরা আজকে বলতে চাই, হারুনের মতো ছাত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গর্ব করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জায় মাথা হেড হয়ে যায় যে হারুনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে।
আমরা স্পষ্টভাবেই বলছি পুলিশ কর্মকর্তাদের সাথে আমাদের বিরোধ নেই। আমার ভাই আমার মামা পুলিশে চাকরি করে, কাজে পুলিশের এই ধরনের ভূমিকা তো আমাদেরকেও পারিবারিকভাবে একটা পীড়া দেয় যে এই রকম চাকরিতে আমার ভাই রয়েছে, এই রকম চাকরিতে আমার মামা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আইজিপি সাহেব বলছেন বিভিন্ন সভা সেমিনারে পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, কোথায় আমরা তো জনতার পুলিশ হতে দেখলাম না। কাজে আমরা পুলিশকে বলবো, আপনারা আজকে আন্তর্জাতিকভাবেও তো আপনারা দেখেন নাই, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আপনাদের উপরে নিষেধাজ্ঞা চাচ্ছে, র্যাবের উপরে নিষেধাজ্ঞা চাচ্ছে। পুলিশকে ইন্ডিকেট করে আরেকটা কথা বলতে চাই যে এই সরকার টিস্যুর মতো যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে, তারপরে ছুঁড়ে ফেলে দেবে। ইমরানের সরকারকে দেখেছেন না, সরকার ব্যবহার করেছে, টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। ব্যারিস্টার তুরিন আফরোজকে দেখেছেন না, ব্যবহার করেছে, আবার যখন মনে করেছে যে সে বেলাইনে যাচ্ছে, তাদের সাথে বনিবনা হচ্ছে না, তাকে প্রসিকিউটর পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কাজে আজকে পুলিশকে কি সরকার খুব ভালোভাবে স্পেস দিচ্ছে? র্যাব এবং পুলিশকে, শুধুমাত্র পুলিশ এবং জনগণকে মুখোমুখি নয়, র্যাব এবং পুলিশকেও তো মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হাজী সেলিমের কুপুত্রের বিরুদ্ধে, সন্ত্রাসী পুত্র, চাঁদাবাজ পুত্র, মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে আপনার র্যাব প্রতিবেদন দিয়েছে, র্যাব অভিযান চালিয়েছে, পুলিশ উল্টো প্রতিবেদন দিয়েছে। এখানে র্যাব পুলিশ দুটো বাহিনী সম্পর্কেই তো আপনার একটা অনাস্থার জন্ম দিয়েছে, জনগণের মাঝে একটা প্রশ্নের জন্ম দিয়েছে। কারা করছে, কেন করছে? র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কি একবার ভেবেছেন এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে কলঙ্কিত করছেন, বাহিনীগুলোর স্বকীয়তা নষ্ট করছেন? তাই আমি বলবো বন্ধুগণ, আওয়ামী লীগ বিএনপি থাকবে না, আসবে যাবে, বাতাসের মতো ক্ষমতায় আসবে যাবে, রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো থাকবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আজকে এই সরকার দলীয়করণের করতে করতে আজকে দলীয়করণের ফলে রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে পড়ছে। অনেকেই বলছেন যে নির্বাচন কমিশন এবং পুলিশ বিশেষ করে এখন আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। এই দায় কার? এই দায় কি আমাদের, আপনাদের, না পুলিশের, না র্যাবের? এই দায় বর্তমান বিনা ভোটের সরকারের। এই দায় বিনা ভোটের সরকারের সুবিধাভোগী কিছু ষড়যন্ত্রকারী, কুচক্রী, কুলাঙ্গারদের, যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। গতকালকে বিচারপতি মির্জা হায়দার তিনি বলেছিলেন যে সাংবিধানিকভাবে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বাস্তবে কতটুকু স্বাধীন সেটা তো বলার অপেক্ষা রাখে না। কাজে আপনারা তো বুঝতেছেন যে আসলে বিচার বিভাগ কতটুকু স্বাধীন না পরাধীন। আমরা আজকে এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে দয়া করে আপনারা পদত্যাগ করুন। অন্যথায় আহমেদ ছফা যে গাবি বৃত্তান্ত লিখেছিল, আপনাদের নিয়েও হয়তো কেউ গাবি বৃত্তান্ত 2 লিখবে, কারণ আপনারা আহমেদ ছফা যে প্রসঙ্গে লিখেছিলেন তার চেয়েও জঘন্য কাজ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে আজকে পুলিশের গাড়ি রয়েছে, আমি আমার ছাত্র ভাই বন্ধুদেরকে বলবো, পরবর্তীতে যদি পুলিশের গাড়ি এখানে থাকে আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরিয়ে গাড়ি পড়লে হুকুমের আসামি আমাকে বলবেন যে ডাকসুর বিপি নূর বলেছে, আমরা নূরের কথার উপরে আগুন দিয়েছি। পুলিশের গাড়ি কেন বিশ্ববিদ্যালয়ে থাকবে? এটা কি ক্যান্টনমেন্ট? পুলিশ কেন এখানে থাকবে? আমরা পুলিশকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ফ্যাসিবাদীরা রাষ্ট্রে আজকে মাফিয়া কায়েম করেছে, এই মাফিয়াদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। যদি আমরা সেই প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হই, বাংলাদেশ ব্যর্থ হবে। কাজে আমাদেরকে ব্যর্থ হওয়া যাবে না। আজকে আমাদের যে সুনির্দিষ্ট দাবি, গতকাল এবং তার আগের দিন বিভিন্ন ছাত্রদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অতি দ্রুত মুক্তি দিতে হবে, নিঃশর্তভাবে তাদের মামলা প্রত্যাহার করতে হবে। এই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। লেখক মোস্তাক সহ কারাগারে নিহত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং আমাদের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত খুলে দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার আগে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছেন ছাত্ররা নানান ধরনের সংঘর্ষে মুখোমুখি পড়েছে, ছাত্ররা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদের উপরে তাদের অভিভাবক সুলভ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। কাজেই আমরা সরকারকে স্পষ্টভাবে বলবো, আপনারা যদি দেশকে স্থিতিশীল রাখতে চান, দেশের যে চলমান সংকট, সেই সংকটের গোড়ায় হাত দিয়ে সংকট সমাধান করুন। সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলে দেন, গণতান্ত্রিক চর্চাকে বিস্তৃত করার জন্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিন এবং দেশের যে বর্তমানে যে চলমান সংকট, সেই সংকট থেকে উত্তরণের একটাই রাস্তা, সেটা আপনাদেরকেও সেই এক্সিট দিবে, এই জাতিকেও একটি সংঘাত থেকে রক্ষা করবে, সেটা হচ্ছে একটা আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে 4টি সংগঠন থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছিলাম। সেখান থেকে আমরা আজকে বলতে চাই, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোনো ফ্যাসিবাদী সরকারের আমলে পালন হতে পারে না। কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে মুক্তিযোদ্ধাদের সাথে প্রহসন করা চলে না। যদি সেটা করা হয়, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হবে। তাই আমরা বলতে চাই, এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং আবারও আমরা এই বিতর্কিত কালো আইন বাতিলের দাবি জানিয়ে লেখক মোস্তাক সহ কারাগারে নিহত সকলের হত্যাকাণ্ডের বিচারের দাবি করছি। এবং আমাদের গত পরশুদিন প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিল থেকে যেসব নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে এবং গতকালকে ছাত্র দলের যেসব কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেককে মুক্তি দিতে হবে। এবং বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলেই শেষ করব যে বেঁচে থাকতে হলে লড়াই সংগ্রাম করেই বাঁচতে হবে। বর্তমানে আমরা যেই পরিস্থিতি আছি, লড়াইয়ের বিকল্প কিছু নাই। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদল হবে না, কারণ এরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কাজেই লড়াইয়ের মাধ্যমেই রাজপথে আমাদেরকে ফয়সালা করতে হবে। সেটার শুরু হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে। আগামী 3 তারিখ 11টায় প্রেস ক্লাবে যে নাগরিক সমাবেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আমাদের যে পদযাত্রা রয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সেই প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আমরা সংক্ষেপে একটা বিক্ষোভ মিছিল করবো, সাংবাদিক থাকার অনুরোধ করছি।